হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে প্রাসঙ্গিক। আজ ৯ সেপ্টেম্বর ২০২৫। আজ আমাদের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট আমরা পাবো। তো তার নির্বাচনের ব্যাপারেই আজকের এই পুরো সম্পূর্ণ ভিডিওটা, যেখানে আমরা এই নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে এর সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো আমরা আলোচনার মধ্যে রাখবো। তো আজকে আমরা দেখব আমাদের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এবং তার কোয়ালিফিকেশন কি থাকে, মানে কি কোয়ালিফিকেশন কোয়ালিফাইড করলে একজন এই উপরাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হতে পারেন এবং তাকে কি প্রসেসের সম্মুখীন হতে হয় ফাইনালি উপরাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত। তো আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত আমাদের উপরাষ্ট্রপতির আর সিলেকশন হয়নি বা ইলেকশন হয়নি, উনি ইলেক্টেড হননি এখনো। তো সেই ক্ষেত্রে আমরা আজকে সেই পদ্ধতিটাই দেখব এবং কে হতে পারে পরবর্তী উপরাষ্ট্রপতি সেটাও আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে যে আজকের এই পরিস্থিতিটা এসে দাঁড়ালো কেন আজকে আমাদের নতুন উপরাষ্ট্রপতির খোঁজ চলছে। তার কারণ গত কয়েকদিন আগে ২১শে জুলাই ২০২৫-এ আমাদের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বা বলা যেতে পারে এখনো পর্যন্ত আমাদের লাস্ট ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন জগদীপ ধনখড়, উনি উপরাষ্ট্রপতি পদ থেকে স্টেপ আউট করেন বা উনি রিজাইন করেন এবং কিন্তু শারীরিক কারণ দেখিয়ে উনি রিজাইন করেছেন। তো সেই কারণে কিন্তু আজকে এই প্রসেসটা সম্পন্ন করা প্রয়োজন হয়ে পড়েছে। এই ক্ষেত্রে আমি আরো কয়েকটা ডেটা আমার মনে হয় বলে দেওয়া দরকার যে নির্বাচন কমিশন ৯ সেপ্টেম্বর ২০২৫-এ যে ভোট গণনা করবে সেটা ৬টার পর হবে এবং এর সঙ্গে আরো একটা জিনিস, ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট দান চলবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থী যারা, কারণ প্রত্যেকেই হেভিওয়েট প্রার্থী, খুব বড় মাপের প্রত্যেকেই এমপি। তো সেই জায়গা থেকে এটা টাইমিংটা এটা রাখা হয়েছে, সবাই এই টাইমে ভোট করবেন। আচ্ছা, পোলিং ভেন্যু কোথায়? রুম F101 ভসুদা, পার্লামেন্ট হাউসের ভসুদা ভবনে, নিউ দিল্লিতে এখানে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি আমি বলি যে এই যে একজন উপরাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হচ্ছেন, তাকে অ্যাপ্লাই করার জন্য বা এই পদটার জন্য অ্যাপ্লাই করার জন্য তাকে কি বেসিক প্রয়োজন হয়ে পড়বে। প্রথমে তো দেখতে হবে যে তাকে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য অন্তত পক্ষে ২০ জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত হতে হবে বা প্রপোজার যাকে বলা হয়, ২০ জন প্রপোজার থাকবে এবং অন্য ২০ জন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে। মানে এবং সেকেন্ডার হতে হবে ২০ জন প্রপোজার যে প্রপোজ করবে এবং ২০ জন সেকেন্ডার হতে হবে যারা তাকে সাপোর্ট করবে। ঠিক আছে, এবং এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটার সঙ্গে কিন্তু তাকে একটা সিকিউরিটি অ্যামাউন্ট ১৫,০০০ টাকা জমানত দিতে হবে। ওকে, পরবর্তীকালে যদি তিনি হেরেও যান তাহলে এই টাকাটা তিনি কোনোভাবে ফেরত পাবেন না। তো যদিও খুব ছোট ব্যাপার তাদের জন্য। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখি সবার প্রথম তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে ৩৫ বছর বয়স কমপ্লিট করে ফেলতে হবে। কোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এবং নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিট মানে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা রাজ্য বা কেন্দ্র সরকার অনুশাসিত কোনো অর্গানাইজেশনের সঙ্গে প্রফিটেবল কোনো পোস্টে বা কোনো পোস্টে হোল্ড করে থাকতে পারবেন না, সরকারি কোনো পদ তিনি থাকতে পারবেন না, মানে কোনো অর্গানাইজেশনের মধ্যে, সরকারি কোনো অর্গানাইজেশনের মধ্যে, মানে কোনো অর্গানাইজেশনের ভিপি বা প্রাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হয়ে বসে আছেন বা সিইও হয়ে বসে আছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, তাকে কিন্তু এই পদ থেকে আগে স্টেপ আউট করতে হবে। নেক্সট যদি বলি যে সংবিধানে কি আইন বলা আছে যার অনুযায়ী এই পুরো ভোটিং সিস্টেমটা হচ্ছে। সবার প্রথমে তো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের নির্বাচন আইন ১৯৫২ মেনে এই ভোটটা হবে বা যে কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ভোট হয়। প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট 1952 এই অ্যাক্ট অনুযায়ী হয়। এই অ্যাক্টে সময় সময় কিছু অ্যামেন্ডমেন্টও হয়েছে বা চেঞ্জেস এসছে, বাট এটাই হচ্ছে মেইন অ্যাক্ট।
তারপরে যদি বলা হয় ভারতের সংবিধানের 64 থেকে 68 নাম্বার অনুচ্ছেদ বা আর্টিকেলের মধ্যে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে, বিভিন্ন তথ্য এক একটা আর্টিকেলে তা থাকে। যদি তার মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যদি আমি বলি সেটা হচ্ছে আর্টিকেল 66(1), লোকসভা এবং রাজ্য সরকার, আমি যদি ইংলিশটা পড়ি আমার মনে হয় বেটার হবে, ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড বাই এমপিস অফ বোথ দ্য হাউস ভায়া এমপি, প্রত্যেকটা দুটো হাউসেরই যারা এমপি থাকে, মানে আমি রাজ্যসভা এবং বিধানসভা দুটো হাউসের কথা বলছি, ভায়া সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এসটিভি সিলেক্টেড ব্যালট, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে এটা হয়। এটা পদ্ধতিটার নাম, এই টার্মটা আমাদের জেনে রাখতে হবে, এসটিভি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এবং এটা বলা আছে আর্টিকেল 66(1)-এ। অনেক জায়গায় 66 শুধু বলা থাকে, হোয়াট এভার ইট মে বি, বাট সেই আর্টিকেলের মধ্যে এটা বলা আছে। নেক্সট যদি আমি বলি যে এই যে ভোটের জন্য, এই ভোটটার জন্য আমার আর্টিকেল 324-এ এটা বলা আছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই, যে সে সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ব্যাপারটা তত্ত্বাবধান করবে এবং তারই দ্বারা পুরো অ্যাপয়েন্টমেন্ট হবে। এখানে কিছু প্রিসাইডিং অফিসার থাকবে, রিটার্নিং অফিসার থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও থাকবে, যেগুলো পুরোটাই সিলেক্ট করবেন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা সিলেক্টেড হবে। এবং যদি আমি আজকের এই ব্যাপারটা বলি, আজকের এই ব্যাপারটা মানে হচ্ছে আজকের এই ভোটের ব্যাপারটা, তাহলে সেখানে রিটার্নিং অফিসার হচ্ছে পিসি মোদি, সেক্রেটারি জেনারেল, আর রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদি, উনি এই পদে রয়েছেন আজকের রিটার্নিং অফিসার হিসাবে। নামটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে হয়তো রোল প্লে করতে পারে, কারণ বেসিক ডেটা আমরা জানি কারা ভোটে দাঁড়িয়েছেন বা কারা হচ্ছে জিতছে, এই ব্যাপারটা আমরা জানতে পারি, বাট এই ব্যাপারগুলো একটু জেনে রাখাটা দরকার। নেক্সট যদি আমরা একটু জানতে চাই বা এই জায়গাটা বুঝতে চাই যে আমাদের কারা ভোট দেন বা ইলেকটোরাল কলেজ কি। ইলেকটোরাল কলেজ মানে হচ্ছে যাদের দ্বারা যারা ভোট দেবেন তাদের মিলিয়ে যে কলেজটা তৈরি হয় সেটাকে বলা ইলেকটোরাল কলেজ। আচ্ছা, এইটার মধ্যে কারা আছেন? লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদ, রাজ্যসভার মনোনীত সদস্য যারা আছেন তাদেরকে ইনক্লুড করা হয়েছে এর মধ্যে। কিন্তু কোনো দলীয় হুইপ নেই, ভোট গোপন থাকবেও। দলীয় হুইপ মানে কি, অনেক সময় রাজ্য বা কেন্দ্র সরকারে বা যারা হচ্ছে এমপি রয়েছেন স্পেসিফিক্যালি, তাদেরকে একটা হুইপ জারি করা হয় তাদের দলের তরফ থেকে, যে তারা দলের ম্যান্ডেটের বাইরে গিয়ে কিছু করতে পারবে না, দল যেটা বলবে সেই হিসাবে তাকে ভোটিং করতে হবে, বা সেই হিসাবে রাজ্যসভা পার্লামেন্টের যে কোনো হাউসে, রাজ্যসভা বা লোকসভাতে যখন কোনো বিল পেশ হয় তখন হুইপ জারি করা হয় অনেক ক্ষেত্রে, যে দলের যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটের বাইরে গিয়ে আপনি ভোট দিতে পারবেন না। আমি বলছি এটা হ্যাঁ হবে, মানে হচ্ছে দল বলছে হ্যাঁ হবে, মানে সবাইকে ওই দলের হ্যাঁই ভোট দিতে হবে। তো এরকম একটা ব্যাপার ম্যান্ডেট বা হুইপ জারি করা হয়। কিন্তু যেহেতু এবং সেটা খুব ওপেন থাকে, মানে সবাই মিলে সামনাসামনি ভোট দিচ্ছে, কিন্তু এটা ভোট গোপন হয়, কোনো হুইপ নেই। আপনি মানে যে কোনো দলের হন না কেন, সেই দলের থেকে আপনি দলের এগেনস্টে গিয়ে অন্য কোনো পার্টির কাউকে ভোট দিতে পারেন। জেনারেলি হয় না, বাট অনেক সময় হলেও হতে পারে। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন বা এই গুরুত্বপূর্ণ একটা তথ্য যদি বলা হয়, বিধানসভাগুলো কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের অংশ নেয় না, বিধানসভাগুলো এর মধ্যে অংশ নেয় না। বিধানসভার থেকে বিধানসভায় যারা মেম্বার আছেন বিভিন্ন বিধানসভাগুলো, তারা কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করছেন না। তো এই হয়ে গেল আমার বেসিক যেই ব্যাপারটা জানার, সেটা জেনে গেলাম। এবার যদি বলি যে এইবারে 9 সেপ্টেম্বর 2025 যেই ভোটটা হচ্ছে তাতে কতজন ভোট দেবেন বা কতজন মেম্বার আছে। লোকসভার ক্ষেত্রে যদি দেখি 542 জন মেম্বার আছেন, তা একটা ভ্যাকেন্সি রয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে 239টা মেম্বার, প্রায় 5 থেকে 6টা ভ্যাকেন্সি রয়েছে। যদি টোটাল ইলেকটোরালস বলা হয় 981টা ইলেকটোরাল, সবাই যদি ভোট দান করেন। এখানে ব্যাপার আছে, আমি একটু পরে আসছি সেই ব্যাপারটা। তো সেক্ষেত্রে যদি 781 টোটাল ভোট বলে, বা মেজরিটি বা ড্রপ কোটা যেটা বলা হয়, ড্রুপ কোটা যেটাকে বলা হয়, মানে হচ্ছে বেসিক্যালি যে কতগুলো সংখ্যা গরিষ্ঠতা হবে কতগুলো ভোট পেলে, যিনি 391টা ভ্যালিড ফার্স্ট প্রেফারেন্স ভোট, এটা ফার্স্ট প্রেফারেন্স ভোটটাও আমি আসছি একটু পরে, বাট মোটামুটি আপাতত এটা বুঝে রাখুন যে 391টা ভোট যিনি পাবেন 781-র মধ্যে, তিনি জিতবেন। এই কাউন্টিংটা আমি বলছি, এটা কি করে হলো, অনেকেই ভাবতে পারেন যে এটাকে হাফ করলে তো তাই আসে না, হাফ করলে তো অন্য হিসাব আসে, তো আমি সেই ব্যাপারটাও আসছি, ব্যাপারটা কি হচ্ছে। এবার আমি যদি বলি যে এইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কারা কারা এই ভোটে দাঁড়িয়েছেন এবং কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন এবং কোন কোন পার্টি হয়ে দাঁড়িয়েছে। তো এবার বেসিক্যালি দুটো পার্টি, এক হচ্ছে এনডিএ মানে বিজেপি সমর্থিত যে দলটি আছে
ঠিক আছে, বিজেপি সমর্থিত যে জোটটা আছে, দল বলা ভুল হবে, জোটটা আছে, সেই জোট হচ্ছে এনডিএ। তাদের তরফ থেকে সিপি রাধাকৃষ্ণনকে ভোটে দাঁড় করানো হয়েছে। উনি প্রাক্তন লোকসভা সাংসদ, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তামিলনাড়ুর বিজেপি নেতা। উনি তামিলনাড়ুর বিজেপি নেতা। প্রিভিয়াসলি উনি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন, এবং উনি হচ্ছেন প্রাক্তন একজন লোকসভা সাংসদ। আর ইন্ডিয়া জোট, যার মধ্যে আপনারা জানেন সবাই যে যার মধ্যে আমাদের কংগ্রেস আছে, জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং আরও অনেক দল আছে। তো সেই সব দলগুলো যারা মিলিয়ে যেই জোটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। তো সেখানে বি সুদর্শন রেড্ডি তাদের তরফ থেকে নমিনেটেড, এবং ফরমার সুপ্রিম কোর্ট জাজ কিন্তু উনি রিটায়ার করেছেন 2011। উনি যদি রিটায়ার বর্তমানেও যদি জাজ থাকতেন তাহলে কোনোভাবে আর এই পদের জন্য আসীন হতে পারতেন না। যেটা আমি বললাম যে কোনো যদি বেনিফিশিয়াল পোস্ট বা হচ্ছে অফিস অফ প্রফিট উনি হোল্ড করেন তাহলে কিন্তু উনি ভোটে দাঁড়াতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি আমি বলি যে কার তরফে কতগুলো ভোট আসতে পারে, এনডিএ এর মোট শক্তি হচ্ছে দুই কক্ষ মিলিয়ে, মানে রাজ্যসভা এবং বিধানসভা, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 487টার মতো, অলমোস্ট, আমি এক্স্যাক্ট বলছি না কিন্তু প্রায় বলেছি। এবং যদি বিরোধী ইন্ডিয়া জোটের কথা বলা হয় প্রায় 324 জন সাংসদের মতো। তো ক্লিয়ার মেজরিটি কিন্তু এনডিএ এর কাছে আছে। এনডিএ সরকার বা এনডিএ দ্বারা মনোনীত যিনি আছেন, যিনি আর সুদর্শন রেড্ডি যিনি আছেন, সরি সিপি রাধাকৃষ্ণন, আর সুদর্শন রেড্ডি তো অন্য, সিপি রাধাকৃষ্ণন, ওনার যেটা চান সবচেয়ে বেশি, এক্ষেত্রে আমাদের সবারই এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই, যে মেজরিটি ভোট যাদের কাছে আছে। এর মধ্যে ওয়াইএসআরপি 11 জন এমপি সাপোর্ট করছে এনডিএ কে, এবং এইমস ব্যাক অপোজিশন। এইমস মানে হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম, যেটা হচ্ছে ওনার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ওবাইদুল্লাহ যিনি আছেন, ওয়েসিদুল্লাহ যিনি আর কি, উনি আর কি, আমার নামটা এক্স্যাক্টলি মাথা থেকে এই মুহূর্তে মাথায় আসছে না, বাট উনি হচ্ছে কিন্তু এইমস দলটা, যেটা এইম দলটা, উনি কিন্তু সাপোর্ট করছেন ইন্ডিয়া জোটকে, এবং এনডিএ হচ্ছে এনডিএ কে সাপোর্ট করছে হচ্ছে ওয়াইএসআরসিপি। ঠিক আছে, 11 জন এমপি নিয়ে। আচ্ছা, বিজেডি, বিজু জনতা দল যিনি, বিআরএস, এসএডি, এরা হচ্ছে অ্যাবস্টেইন করবে বা বয়কট করবে বলেছেন। তো সেক্ষেত্রে এই কাউন্টটা কমে যাবে। যদি ওনারা ভোট করেন তাহলে সেটা কাউন্ট হবে। তো ফাইনাল কতগুলো ভোট পড়ছে তার উপর পুরো ব্যাপারটা ডিসাইড হচ্ছে। আচ্ছা, জম্মু কাশ্মীরের জেলে থাকা যে সাংসদ ইঞ্জিনিয়ার রশিদকে আদালতের নির্দেশে ভোটদানের অনুমতি দেওয়া হয়েছে, উনি ভোট দিতে পারবেন। তো এই হয়ে গেল পুরো ব্যাপারটা, পুরো প্রসেসটা এখানে এই দাঁড়াচ্ছে যে কাদের দিকে মেজরিটি আছে, কারা হতে পারে। তো সেই ব্যাপারটা, যদিও বিজেডি যদি ভোট দেন, ধরা হচ্ছে যে বিজেডি যদি বা বিজু জনতা দল যিনি হচ্ছেন আমাদের উড়িষ্যার যিনি ইয়ে আর কি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যদি ভোটও দেন তাহলে সেক্ষেত্রে হয়তো এনডিএর দিকেই তার ভোটটা যাবে, মেবি। আচ্ছা, এবার ভোটের প্রসেসটা আসি, যেটা সবচেয়ে বড় ব্যাপার। এসটিবি ব্যালট কিভাবে কাজ করে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, যেটা এসটিবি মানে হচ্ছে এটা একটা পিঙ্ক কালারের পেপার থাকে, পিঙ্ক পেপার থাকে, আর স্পেসিফিক পেন থাকে। যে কোনো পেন দিয়ে ভোট দেওয়া যাবে না, স্পেসিফিক একটা পেন থাকে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এমপিরা মার্ক করে প্রেফারেন্স। ধরা যাক যে আমি যদি বলে দিই আপাতত যে আমাদের কাছে 4জন হচ্ছে ভোটে দাঁড়িয়েছেন, তাহলে তিনি মার্ক করবেন যে তার প্রেফারেন্স কি, 1 নম্বরে তিনি কাকে রাখছেন। যদি উনি না হন তাহলে 2 নম্বরে ওনার প্রেফারেন্স কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি। যদিও এখানে মাত্র 2 জন আছে, কিন্তু 1 নাম্বার চিহ্নিত করতেই হবে। বাকি 2, 3, 4 যদি সে মার্ক নাও করেন, কিন্তু তাকে কিন্তু এইটা মার্ক করতেই হবে। আচ্ছা, টোটাল ভ্যালিড ভোটার্স কত, দেখো দেখা যায় 781 জন, এবং কোটা কত, ফ্লোর অফ 781/2, মানে হচ্ছে 781 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, দেখা যাচ্ছে যে 390.5। এবং এর ফ্লোর মানে কি, এর ফ্লোর মানে হচ্ছে এখান থেকে ছোট ভ্যালুটা নেবে, আর যদি এটাকে বলা হচ্ছে সিলিং তাহলে বড়টা, মানে এখানে হয়ে যেত তখন 391, মানে পূর্ণ সংখ্যা নিয়ারেস্ট, আর এটা পূর্ণ সংখ্যা হবে 390। কেন, এটা ফ্লোর নিয়েছি, ছোট ভ্যালুটা নিচ্ছি, এবং তার সঙ্গে 1 যোগ করতে হবে, তার মানে হয়ে গেল 391। তো এই হয়ে গেল টোটাল জিততে গেলে কতগুলো ভোট লাগবে, 391, মানে কোটা হচ্ছে 391। এবার দেখা গেল যে রাউন্ড 1-এ আমি দুটো সিনারিও বলছি, যে রাউন্ড 1-এ দুটো কেস হতে পারে। এক হতে পারে ক্যান্ডিডেট এ হচ্ছে 430টা ভোট পেয়ে গেছে, ক্যান্ডিডেট বি পেয়েছে 351টা। তো সেক্ষেত্রে তো ক্লিয়ার, যদি আমি দেখতে পাই যে জিতে গেল হচ্ছে ক্যান্ডিডেট এ, তো সেক্ষেত্রে আর সেকেন্ড রাউন্ডেই যাওয়ার দরকার নেই।
কিন্তু যদি দেখা যাচ্ছে যে প্রথম রাউন্ডে এ 380টা পেয়েছে, বি 401টা, তো সেক্ষেত্রে বি জিতে যাবে। যদি প্রথম রাউন্ডে কেউ ক্লিয়ার মেজরিটি পেয়ে যায় তাহলে তার ভোটেরই দরকার নেই, প্রসেসটাই ওখানে এন্ড হয়ে গেল। কিন্তু যদি দেখা যাচ্ছে যে সিনারিও 1-এ কেউ যদি 391 কোটা ছুঁয়ে নিল, যেটা দেখলাম, তাহলে তো স্বাভাবিকভাবে সে সিলেক্টেড হয়ে গেল বা ইলেক্টেড হয়ে গেল। কিন্তু প্রথম রাউন্ডে পছন্দের ভোটে কেউ 391 কোটা না ছুলে সবচেয়ে কম প্রথম পছন্দের ভোট পাওয়া প্রার্থীকে আমরা ওখান থেকে বাদ দেওয়া হয় এবং তার যে সেকেন্ড প্রেফারেন্সের ভোটটা তাহলে সে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। মানে ব্যাপারটা আমি যদি একটু ছোট্ট করে বলি, দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি, ক্যান্ডিডেট সি আর ক্যান্ডিডেট ডি পেয়েছে, আমি একটা র্যান্ডাম কাউন্ট করছি। টোটাল হচ্ছে ভোট যদি আমার 700 কত যেন ছিল, টোটাল ভোট ছিল আমাদের হচ্ছে 781টা। তো টোটাল যদি 781টা ভোট হয়, দেখা যাচ্ছে ইনি 300টা ভোট পেয়েছেন, ইনি 200টা ভোট পেয়েছেন, ইনি 100টা ভোট, 150টা ভোট পেয়েছেন বা 120টা ভোট পেয়েছে। তাহলে কত হয়ে গেল? 300, 400, 500, 620 আর হচ্ছে 781, তো 161। তাহলে এখানে কেউ ক্লিয়ার মেজরিটি নেই। তো সেকেন্ড রাউন্ডে এই যে এ ছিল, এর ভোটটাকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার ভোট হবে, এবার কাউন্টিং হবে এ, বি আর ডি এর মধ্যে। সি এবার সিনারিও থেকে সম্পূর্ণ বাদ চলে গেলেন, উনি আর ভোটের কাউন্টিং এ নেই, তার মানে সি ক্যান্সেল। এবার আসা যাক বাকি। এবার সি সেকেন্ড প্রেফারেন্সে কাকে দিয়েছে? সেকেন্ড প্রেফারেন্সে দেখা যাচ্ছে এ, বি আর ডি কে কাকে কতগুলো ভোট দিয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে উনি দেননি, বেসিক্যালি ওনার খাতে সেকেন্ড প্রেফারেন্সে যেই ভোটগুলো আছে, ওনার খাতে, মানে ওনাকে সেকেন্ড প্রেফারেন্সে কে কে ভোট দিয়েছেন, যে সবচেয়ে কম পেয়েছে, ওনাকে সেকেন্ড প্রেফারেন্স হিসেবে কারা কয়জন চুজ করেছে। দেখা গেল যে ওনাকে সেকেন্ড প্রেফারেন্স হিসাবে যারা চুজ করেছেন, ওনার সেকেন্ড প্রেফারেন্সে যারা যাচ্ছে, তাই এখানে দেখা যাচ্ছে এ 150, বি 100টা, সি হচ্ছে 80টা। তাহলে এ সঙ্গে ওই 150টা এর কাছে চলে গেল, বি এর কাছে 100টা চলে গেল, সি এর কাছে 80টা চলে গেল। এবার আবার কাউন্ট হবে, এর কত হয়ে গেল? 450, বি এর কত হয়ে গেল? 300, সি এর কত হয়ে গেল? 241। এবার কিন্তু ক্লিয়ার প্রেফারেন্স পেয়ে যাচ্ছে ক্যান্ডিডেট এ, তাহলে ক্যান্ডিডেট এ জিতে গেল। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও একটা জিনিস বুঝতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে আমি যদি একটু দেখি ব্যাপারটা কি হচ্ছে, এইখানে কিন্তু আমার শুধু ক্যান্ডিডেট এ আর ক্যান্ডিডেট বি আছে। তো ক্যান্ডিডেট এ আর বি যখন আছে, তো সেকেন্ড প্রেফারেন্স আর কোনো ব্যাপার নেই, ওনার ভোটটাই অটোমেটিক্যালি চলে যাবেন, কারণ দুইজনই প্রেফারেন্স, একজনকে ভোট দেওয়া মানে অপরজনই সেকেন্ড প্রেফারেন্স সবার থাকবে। তো এখানে যদি দেখা যায় যে 200 আমি যদি বলি 340টা ভোট পেয়েছে, আরেকজন কিছু ভোট পেয়েছেন, তো এই ক্ষেত্রে যদি ক্লিয়ার প্রেফারেন্স না হয় দুজনের মধ্যে, তাহলে কিন্তু সেকেন্ড জনের যে সেকেন্ড প্রেফারেন্স ছিল, তাহলে তার ভোটটা ওর সঙ্গে কাউন্ট হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে ক্লিয়ার মেজরিটি যদি নাও থাকে, তাহলে সেক্ষেত্রেও আমার এখানে কোনো না কোনো একটা জায়গায় চুজ করে নিতেই হবে। যেহেতু দুইজনের, তাহলে সেক্ষেত্রে ক্লিয়ার প্রেফারেন্স তো হতেই হবে। কেন হতে হবে? সোজা ব্যাপারটা বোঝার ব্যাপার এখানে এইটাই, যে যদি আমার এই সিচুয়েশনটাই অ্যারাইজ হবে না, কেন অ্যারাইজ হবে না, তার কারণ হচ্ছে টোটাল আমার 781টা ভোট আছে। এবার একজন যদি দুইজনেই সমান পেয়ে যায়, সমান তো পাবে না, একজন বেশি একজন কম পাবে, একজন ম্যাক্সিমাম 390, একজন 391 পাবেই, তাহলে একজনের তো মেজরিটি তৈরি হয়েই যাচ্ছে। বা একটা জিনিস ভেবে দেখতে হবে যে যদি একজন 360 পায়, খুব ক্লোজ কন্টেস্ট, আমি 370 ধরলাম, আরেকজন কত পাবে? 411, খুব ক্লোজ কন্টেস্ট হলেও একজন মেজরিটি পাবে। দুজনের ক্ষেত্রে হিসাবটার কোনো ঝামেলা থাকে না, কিন্তু যদি মাল্টিপল হয় তখন সমস্যাটা তৈরি হয়। এবার আমি যদি এটা বলি যে পুরো প্রসেসটা কিরকম, বিজ্ঞপ্তি জারি হয় কখন? প্রথমে হচ্ছে বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তারপরে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র জমা হবে, যেটা আমি বললাম 20 জন
20 জন সাপোর্টার এবং 20 জন সেকেন্ডার থাকবে, 20 জন প্রপোজার, 20 জন সেকেন্ডার থাকবে এবং 15,000 টাকা। সেটা হচ্ছে মনোনয়ন। যাচাই হবে যে তার মনোনয়ন পত্রটা পেশ করা হয়েছে সব ভ্যালিড কিনা, ইন্ডিয়ান সিটিজেন কিনা, 35 বছর বয়স কিনা, অফিস অফ প্রফিট হোল্ড করে আছে কিনা, রাজ্যসভার মেম্বার কিনা, ইত্যাদি প্রভৃতি দেখা হবে। যদি প্রত্যাহার করা হয় তাহলে প্রত্যাহার হয়ে যাবে, যার যারটা হওয়ার, আর বাকিদেরটা অ্যাকসেপ্টেড হবে। ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ মানে কি? ভোট গ্রহণ মানে হচ্ছে যেই দিন হচ্ছে আজকের দিনটার কথা বলা আছে, 9 তারিখের কথা। আর ভোট গণনা সেটাও আজকের দিনে হবে। আজকের দিনে এটা হবে 10টা থেকে 5টা PM, আর এটা হবে 6টা PM এ অ্যানাউন্সমেন্ট হবে বা কাউন্টিং হবে। 9 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ভোট, আর সন্ধ্যে 6টা থেকে গণনা শুরু হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এই হয়ে গেল আমাদের পুরো বিষয়টা, যেটা আমাদের জানা দরকার। ওকে, আর এখানে কয়েকটা জিনিস আমার মনে হয় যে ফাইনালি একটু আলোচনা করে দেওয়া দরকার, সেটাও হয়তো সবার লাগবে। এক্স অফিসিও চেয়ারম্যান রাজ্যসভার প্রেসিডেন্ট ওভার ইটস প্রসিডিং, মানে হচ্ছে যিনি হচ্ছেন রাজ্যসভার যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন, উনি অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে যাবেন রাজ্যসভার। রাজ্যসভার যিনি মেইন প্রেসিডিং অফিসার বা রাজ্যসভার যে চেয়ারম্যান হয়ে যাবেন, উনি অটোমেটিক্যালি এক্স অফিসিও মেম্বার, ক্ষমতা বলে হয়ে যাবেন। রাষ্ট্রপতি পদ শূন্য থাকলে বা অনুপস্থিত অক্ষমতায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে। রাষ্ট্রপতি যদি প্রেজেন্ট না থাকেন বা কোনো কাজে বিদেশে গেলে, তার পজিশনটায় বা তার সাইনিং অথরিটি বা তার অর্ডারিং অথরিটি হিসাবে কাজ করবেন কিন্তু ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট প্রেজেন্ট না থাকলে তখন সুপ্রিম কোর্টের যিনি আর কি প্রধান বিচারপতি, তিনি থাকবেন। যদি তিনিও প্রেজেন্ট না থাকে তাহলে সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র মোস্ট যিনি হবেন, উনি কিন্তু মেম্বার হবেন, উনি কিন্তু রাষ্ট্রপতির পদটাকে আলোকিত করবেন। তো এইটা হয়ে গেল অর্ডারিং এর ব্যাপার বা প্রেসিডেন্সের ব্যাপার। আমার মনে হয় এই জিনিসগুলো সবার জেনে রাখা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে মেয়াদ হচ্ছে 5 বছরের এবং পুনর্নির্বাচন যোগ্য, মানে উনি আবার ইলেক্টেড হতে পারেন 5 বছর পরে যদি ভোটে দাঁড়িয়ে জেতেন বা ভোটে যদি ওনাকে নমিনেট করা হয়। তো এই হয়ে গেল পুরো ব্যাপারটা। উপরাষ্ট্রপতির কিভাবে ইলেক্টেড হন এবং তার সম্পর্কিত যা যা তথ্য আমি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে, আর অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম ভিডিও আরও যখন আসবে তখন আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনটা পৌঁছে যায়। নোটিফিকেশনটাও অন করে রাখবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি কোনো আপনাদের সাজেশন থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্টে জানাতে পারেন। খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।